ভারতে ট্যাক্সের নিয়মে কিন্তু একটা বিশাল বদল আসছে আর সেটা চালু হচ্ছে ১লা এপ্রিল 2026 থেকে। তো আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে বুঝে নেব ঠিক কি কি বদলাচ্ছে আর এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়বে। সবচেয়ে বড় খবরটা কি জানেন? প্রায় ৬০ বছরের পুরনো যে ইনকাম ট্যাক্স আইনটা ছিল, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তার জায়গায় চলে এসেছে একেবারে নতুন একটা আইন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫। আর এর ফলেই কিন্তু ট্যাক্সের অনেক নিয়মকানুনই একদম পাল্টে গেছে। চলুন এক এক করে দেখি কি কি পরিবর্তন হলো। এই যে নতুন আইনটা আনা হলো, এর পেছনের মূল ভাবনাটাই হলো সব কিছুকে সহজ করা, মানে ট্যাক্সের জটিল নিয়মকানুন কমিয়ে এমন একটা সিস্টেম তৈরি করা যেটা বোঝা আর মেনে চলা দুটোই যেন আগের থেকে অনেক সোজা হয়। যেমন ধরুন, আগে অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার নিয়ে যে একটা জট পাকানো ব্যাপার ছিল, সেটাকে সরিয়ে এখন একটাই সহজ কনসেপ্ট আনা হয়েছে, ট্যাক্স ইয়ার। শুধু এটাই না, আইটিআর ফর্মগুলোকেও সহজ করা হচ্ছে। যেমন ফর্ম 16-এর বদলে এখন আসবে নতুন ফর্ম 130। মানে মূল লক্ষ্যটাই হলো কনফিউশন কমানো। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি আলোচনায়, ট্যাক্স স্ল্যাব। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে। এই যে নিউ ট্যাক্স রেজিম, এটাই এখন থেকে ডিফল্ট অপশন। এর মানে কি? মানে হলো, যদি কেউ নিজে থেকে পুরনো সিস্টেমটা বেছে না নেন, তাহলে অটোম্যাটিক্যালি কিন্তু তিনি নতুন সিস্টেমের আওতায় চলে আসবেন। তো নতুন এই সিস্টেমে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ট্যাক্স স্ল্যাবের গঠনটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, বছরে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকামের উপর কোনো ট্যাক্সই নেই, জিরো। তারপর ইনকাম যত বাড়ছে, ট্যাক্সের হারও ধাপে ধাপে বাড়ছে, ৫%, ১০%, এভাবে একেবারে ৩০% পর্যন্ত। বোঝাই যাচ্ছে এখানে ট্যাক্সের হারটা কম রাখার চেষ্টা করা হয়েছে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, রাহুলের বার্ষিক স্যালারি ১৫ লক্ষ টাকা, আর সে নতুন সিস্টেমটাই বেছে নিয়েছে। তাহলে তার ট্যাক্স হিসেবটা কিভাবে হবে? দেখুন, প্রথম ৪ লক্ষ টাকার ওপর কোনো ট্যাক্স নেই। পরে ৪ লক্ষ টাকার ওপর, মানে ৪ থেকে ৮ লক্ষ, ৫% হিসেবে ট্যাক্স হবে ২০,০০০ টাকা। তারপরে ৪ লক্ষের ওপর, মানে ৮ থেকে ১২ লক্ষ, ১০% হিসেবে ৪০,০০০। আর বাকি যে ৩ লক্ষ টাকা রইল, তার ওপর ১৫% হিসেবে ট্যাক্স হবে ৪৫,০০০ টাকা। একদম সোজা হিসেব। এখানে স্যালারিড পার্সনসদের জন্য একটা দারুণ খবর আছে। নতুন সিস্টেমেও কিন্তু ৭৫,০০০ টাকার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাচ্ছে। এর ফলে হচ্ছেটা কি? বিভিন্ন রিবেট আর এই ডিডাকশনটা মিলিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে বছরে প্রায় ১৫-১৩ লক্ষ টাকা, মানে 12.75 লাখ পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। তো এখন সবার সামনে যে বড় প্রশ্নটা এসে দাঁড়িয়েছে, সেটা হলো, পুরনো আর নতুন এই দুটো সিস্টেমের মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত হবে? কারণ দুটোরই কিন্তু আলাদা আলাদা সুবিধা অসুবিধা আছে। দেখুন, দুটো সিস্টেমের মধ্যে বেসিক পার্থক্যটা খুব সোজা। পুরনো সিস্টেমে ট্যাক্সের রেট বেশি, কিন্তু সেকশন 80C, HR এর মতো অনেক কিছুতে ছাড় পাওয়া যেত। অন্যদিকে নতুন সিস্টেমে ট্যাক্সের রেট কম, কিন্তু ছাড় পাওয়ার সুযোগ বলতে গেলে প্রায় নেই। সুতরাং কোনটা বেশি লাভজনক হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে এক একজনের ইনভেস্টমেন্ট আর খরচের ধরনের উপর। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। পুরনো সিস্টেমটাকেও কিন্তু আরও একটু আপগ্রেড করা হয়েছে। যেমন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্স, ফ্রি মিল অ্যালাউন্স, এই সবগুলোর লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে কি হলো, যারা প্রচুর ইনভেস্ট করেন বা বিভিন্ন ছাড়ের পুরো সুবিধাটা নিতে পারেন, তাদের জন্য কিন্তু পুরনো সিস্টেমটা এখনও বেশ লাভজনক হতে পারে। ট্যাক্স স্ল্যাব আর রেজিম তো গেল, এছাড়াও কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যেগুলো আমাদের অনেকের ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের উপর বেশ বড় প্রভাব ফেলবে। চলুন সেগুলো এক ঝলকে দেখে নিই। একটা বড় স্বস্তির খবর হল টিসিএস বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স এর হারে বদল। বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠালে তার ওপর টিসিএসের হার ৫% থেকে কমিয়ে মাত্র ২% করে দেওয়া হয়েছে। এর ফলে লাভটা কি হচ্ছে? ধরুন, বিদেশে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পাঠাতে হবে। আগে যেখানে ৫০,০০০ টাকা টিসিএস হিসেবে কাটা হতো, এখন সেখানে কাটা হবে মাত্র ২০,০০০, মানে সরাসরি ৩০,০০০ টাকা বেঁচে গেল। আর শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও এই টিসিএস ২০% থেকে কমে ২% হয়ে গেছে।
এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এছাড়াও আরও কিছু আপডেট আছে, যেমন এনআরআইদের থেকে কোনো প্রপার্টি কিনলে টিডিএস এর নিয়মকে সহজ করা হয়েছে। যাদের ট্যাক্স অডিট নেই তাদের জন্য আইটিআর ফাইল করার ডেডলাইন বাড়িয়ে 31 অগস্ট করে দেওয়া হয়েছে। আর কোম্পানির শেয়ার বাইব্যাকের ওপর এখন থেকে ডিভিডেন্টের মধ্যেই ট্যাক্স লাগবে। তো এত সব পরিবর্তনের পর মনে একটা প্রশ্ন আসাই স্বাভাবিক, যে এই নতুন সিস্টেমে আসলে কাদের লাভ হবে। সত্যি বলতে এর উত্তরটা কিন্তু সবার জন্য একরকম নয়। সাধারণভাবে বলতে গেলে স্যালারিড মধ্যবিত্ত যাদের খুব বেশি ইনভেস্টমেন্ট বা ছাড় নেওয়ার জায়গা নেই, তারা হয়তো নতুন সিস্টেমের কম ট্যাক্স রেট আর স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাটা নিতে পারবেন। কিন্তু যাদের হোম লোন আছে, লাইফ ইন্স্যুরেন্স বা এটিসি, এটিডিতে অনেক ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য কিন্তু পুরনো সিস্টেমটা একবার হিসাব করে দেখাটা খুব জরুরি। আর হ্যাঁ, ইনভেস্টরদেরও কিন্তু বাইব্যাকের নতুন নিয়মটা মাথায় রাখতে হবে। দেখুন, আসল কথাটা হলো কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো ট্যাক্স এক্সপার্টের সাথে কথা বলে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ সঠিক প্ল্যানিং কিন্তু ট্যাক্সের বোঝা অনেকটাই হালকা করে দিতে পারে। এই ছিল 2026-এর নতুন ট্যাক্স সিস্টেম নিয়ে আমাদের আজকের আলোচনা। এখন ভাবার বিষয় হলো, এই যে এতগুলো পরিবর্তন এলো, এর মধ্যে কোনটা কার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এটা নিয়ে কিন্তু একটু ভাবা দরকার, কারণ তথ্য জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়।